আপনার হার্টটা ভালো, ঠাস করে ব্লক হয়ে যাবে না। তো হার্ট ভালো হলে ঠাস করে ব্লক হবে না। কি করতে হবে? যেমন ধরো, এই তুই আয় এদিকে, হ্যাঁ ও জানে কি বলবে আজকে, যাই হোক ঠিক আছে, হ্যাঁ ভিন্ন কথা, অসুবিধা নেই। এই যেমন এই ছেলেটা, ওর হার্ট এখন ভালো, আমি শিওর, ওকে আমি জানি, হ্যাঁ চিনি, ও ইউএসএ থাকে এবং আমাদের এখানে বেড়াতে এসেছে। ও অনেক আগে আমাদের ফিরে আসার গল্পে আছে, হ্যাঁ। তো সে ভালো হয়েছে, তারপর তাদের কোল জুড়ে বাচ্চা হয়েছে, তারপর হচ্ছে তারা স্বামী স্ত্রী দুজনেই সুন্দর ফলো করে এবং তাদের বাচ্চাটাও ফলো করে, বাচ্চাও প্রসেসড ফুড খায় না ইত্যাদি। এখন এই ছেলেটার কালকে সকালে হার্ট অ্যাটাক হতে পারে না। কেন? কারণ আমি শিওর যে ওর রক্তনালীতে ব্লক নেই। কেন নেই? কারণ যে রক্তনালী ব্লক হওয়ার জন্য যে রিপোর্টগুলো দরকার, যে নিয়মকানুন দরকার, যেমন একটা লোক রক্তনালী ব্লক করতে হলে তাকে বেশি খেতে হবে, বারবার খেতে হবে, তো ও এগুলো করে না। তাকে টেনশন করতে হবে, রাত জাগতে হবে, সেটাও সে করে না। সে অলসতা করবে, কিন্তু ও ব্যায়াম করে, হ্যাঁ, তার ভিটামিন ডি লেভেল চেক করে, যে ওখানে আবার ভিটামিন ডি অনেকের কম থাকে আমেরিকাতে, আর ইংল্যান্ডে তো আরও খারাপ। আমেরিকার অবশ্য বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম, যেমন ফ্লোরিডা, ওখানে আবার আবহাওয়া ভালো বাংলাদেশের মতো। তো এখন তুই কি নিউ ইয়র্কে? মিশিগানে বাংলাদেশের মতো নাকি? ঠান্ডা, আচ্ছা হ্যাঁ, তাহলে মিশিগানেও বরফ থাকে, হ্যাঁ বরফ পড়ে। তো এখন ধরেন এই ছেলেটার যদি ব্লক তৈরি করতে চায়, রাতারাতি ব্লক হবে না। তাকে অনেক বছর ধরে ধীরে ধীরে বেশি বেশি খেয়ে, রাত জেগে, টেনশন করে, অলসতা বিলাসিতা করে, তখন আস্তে আস্তে ওর ব্লক 1% হবে। আরও অনেক দিন চেষ্টার পরে ব্লক হবে 2%। এইভাবে 30-40% হতেও অনেক দিন সময় লাগবে, এরপর 100% হতেও অনেক দিন সময় লাগবে। তার মানে আজকে থেকে সে শুরু করলে আশা করা যায় 20-30 বা 40 বছর পরে গিয়ে সে হয়তো হার্ট অ্যাটাকে পড়বে। এখন নিয়ম, কতটা অনিয়ম সে করছে, যেমন ধরেন একটা লোক সে সবগুলো অনিয়ম, তাহলে তাড়াতাড়ি হবে। আর একটা লোক মনে করেন যে অনেক ভালো নিয়মের ভিতরে 2-4টা খারাপ নিয়ম আছে, যেমন খাওয়া অত বেশি খায় না, তবে যা খায় সব প্রসেসড ফুড, আর মাঝে মাঝে হাঁটে টাটে, সকালে রাত্রে ঘুমায় কিন্তু ভোরে ঠিক ওঠে, আবার ঘুমায়, মানে কিছু ভালো গুণ কিছু খারাপ গুণ মিলিত। আর কেউ আছে একেবারেই টেনশন করে, অনেক রাতে ঘুমায়, বেশি খায়, যা ইচ্ছা তাই খায়, মানে একেবারে কোনো রুটিন নাই, একেবারে যা মন চায় করতেছে, আর ধুমায়, আর বেশি হলো মনের অশান্তি, মানে স্ট্রেস একটা বড় ফ্যাক্ট। তো এখন যদি একত্রিতভাবে কেউ স্ট্রেস নেয় এবং অলসতা করে, শরীর ব্যবহার করে না, তো এখন ব্লক হতে হলে রক্তনালীর ভিতরে কি চর্বি জমতে হবে, অ্যাথেরোস্ক্লেরোসিস হতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য টেনশন করতে হবে, রাত জাগতে হবে, ব্যায়াম করা যাবে না। ব্যায়াম করলে তো রক্তনালী সচল থাকবে। তারপর উল্টাপাল্টা হাবিজাবি সব খাইয়া তারপর চর্বি জমাইতে হবে। এইভাবে চলতে চলতে একসময় তার হার্টে ব্লক হবে। তার মানে এটা রাতারাতি হচ্ছে না। এখন ওর কেন ডায়াবেটিস না? এখন সে ডায়াবেটিস বানাতে চায়। এখন ডায়াবেটিস এক রাতে হয়ে যাবে না। প্রথমে ধরেন ওর কোষ তো এখন সব খালি, ওর ইনসুলিন রেজিস্ট্যান্সও নাই। তো প্রথমে তাকে আগে ইনসুলিন রেজিস্ট্যান্স বানাতে হবে। তো ইনসুলিন রেজিস্ট্যান্স বানাতে হলে নিয়ম একই, ওই বেশি করে খাবে, বারবার খাবে, ব্যায়াম করবে না, তো আস্তে আস্তে জমতে থাকবে। আর এর সঙ্গে টেনশন করবে, রাত জাগবে, অনিয়ম করবে, এভাবে ধীরে ধীরে কোষে চর্বি জমতে জমতে তারপর একসময় কোষে যে চর্বি বেশি জমার ফলে কোষ ওভারলোড হয়ে যাবে। ওভারলোড হলে ওই চিনি, রক্তের চিনি যে কোষে ঢুকবে, তো এখন ইনসুলিন হচ্ছে রক্তের চিনি কোষে ঢুকায়, ইনসুলিনকে বাধা দিবে কোষ, বলবে আমার আর এনার্জির দরকার নেই, কারণ আমার এমনি ওভারলোড আছে। তখন সে ব্রেন আরও বেশি ইনসুলিন তৈরি করবে, করে সে এই অতিরিক্ত চিনিটা সে কোষে ঢুকাতে চেষ্টা করবে। তো এখন এইভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স হবে, ইনসুলিন বেশি থাকবে, তারপর একসময় তার ডায়াবেটিস হবে। তার মানে প্রথমে শুরু হবে কোষে জায়গা নেই, এই সমস্যা, আস্তে আস্তে ইনসুলিন রেজিস্ট্যান্স হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে ডায়াবেটিস হবে, তারপর ডায়াবেটিস আস্তে আস্তে বিভিন্ন রকম ডায়াবেটিসের কমপ্লিকেশন আসবে, যেমন চোখ নষ্ট, লিভার নষ্ট, কিডনি নষ্ট, হার্ট নষ্ট, ব্রেন নষ্ট, এরকম পা কাটা, নার্ভ ড্যামেজ ধীরে ধীরে হতে থাকবে। তার মানে আপনি একটা রোগ রাতারাতি সম্ভব না, তাকে এখন অনেক বছর সাধনা করে এই ডায়াবেটিস তৈরি করতে হবে। তো আপনারা ডায়াবেটিস এখন আছে কার কার, দেখি হাত তোলেন। ওকে, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন, আপনারা এটাতে সাকসেস হয়ে গেছেন। আপনার কত বছর লাগছে এটা বানাইতে? না না, আপনি 5 বছর বয়স থেকে ডায়াবেটিস? তা আমি জিজ্ঞেস করলাম যে আপনার জন্মের পরে কতদিন পরে ডায়াবেটিসটা শুরু হয়েছে, মানে আপনি জন্মের পর পর ডায়াবেটিস হয়েছে? কত বছর বয়সে হয়েছে? তার মানে ওনার 28 বছর সাধনা করে উনি ডায়াবেটিসটা অর্জন করেছেন। কংগ্রাচুলেশন, আপনি দেরি করে ফেলেছেন, কারণ ওদিন 11 বছরের একটা বাচ্চা অলরেডি ডায়াবেটিস হয়েছে, সে এখন তাড়াতাড়ি পারছে। তো এখন এইভাবে আমরা
ডায়াবেটিসটা যারা তৈরি করতে পারছি তারা নিশ্চয়ই তাদের ভিতরে আমি যা যা বলছি এই অনিয়মগুলো আছে, মানে সে রেগুলার ব্যায়াম ট্যাম করে না, করলেও একটু হাঁটে, সে রাত জাগে টেনশন করে, তার কোনো রুটিন ডিসিপ্লিন নাই, সে বেশি খায়, সে তার ভুঁড়িটা বড়, ফ্যাটটা বড়, হ্যাঁ ফ্যাটের মানে ফ্যাটটা যে বড় হয়ে গেছে হ্যাঁ কইতে পারবো না, মানে হ্যার নিজেরই ফ্যাট কিন্তু কোনোদিন জানে না, হঠাৎ করে বড় হয়ে গেছে এক রাতে, মানে এটা দীর্ঘদিন ধরে হয়েছে কিন্তু সে কোনোদিন এটা খেয়াল করেনি, নাকি বুঝেন নাই? তো এই যে নিজের প্রতি তার যে নির্যাতন, নিপীড়ন, জুলুম, এগুলোর রেজাল্ট হচ্ছে ডায়াবেটিস। তো এখন যারা ডায়াবেটিস হয়েছে আপনারা সত্যি কথা বলেন তো, আপনারা কি আপনাদেরকে ভালোবাসেন? ভাই আপনি ভালোবাসেন আপনারে? জীবনও না, খামাখা মিশা কথা। আপনি যদি আপনাকে ভালোবাসতেন তাহলে আপনার এই শরীরটাকে যত্ন নিতেন, তা আপনি কি যত্ন নেন? তা আপনি ভালোবাসেন কিন্তু যত্ন নেন না, তাহলে কেমন ভালোবাসা? আপনার ভালোবাসা কি এরকম? তা আপনি যারা যারা ভালোবাসেন তারাই কি বেশি বেশি কষ্ট দেন? আপনি সবচেয়ে বেশি কারে ভালোবাসেন? তারে জন্মের কষ্ট দেন। আপনার বউ আছে, এরে মনে বেশি ভালোবাসেন, তার মানে ও মনে মেলা কষ্টে আছে। তার মানে ওনার ভালোবাসা হলো যারে সে ভালোবাসে হ্যাঁ সর্বনাশ করে ফেলাবে, নিজেকে ভালোবাসে এই জন্য নিজের সর্বনাশ করে ফেলেছে। ওনার ভালোবাসাটাই এরকম। তা আপনারাও এরকম ভালোবাসেন নিজেকে, তাই তো? বোঝেন নাই মনে হয়। ভালোবাসা মানে কি? যত্ন। আমি যাকে ভালোবাসবো তার যত্ন নিব, তাই না? আমি একটা ফুল গাছ ভালোবাসি, গাছের যত্ন নিই। আর যদি জমিকে আমি ফেলায় রেখে আগাছা হবে, গাছ নষ্ট হয়ে যাবে, গাছ। তা আপনি নিজেকে ভালোবেসে অবস্থা করছেন, আর না বাসলে কি হইতো আল্লাহ জানে। ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে আপনার কোনো যত্নের দরকার নেই, তাই না ভাই? তাই তো নাকি? হ্যাঁ, যত্ন করতে হবে নাকি? করতে হবে। তো করেন আপনি আপনার যত্ন? করেন? কিভাবে করেন বলেন? আসেন দেখি, এরে ধরব। আসেন, কিভাবে যত্ন নেন? আসেন। আসবেন না কেন? হ্যাঁ মানে হ্যাঁ যে কি করে হ্যাঁ নিজেও জানে না। যাই হোক, এখন কি যত্ন নেয় কইতে পারবে না। যাই হোক, এখন শোনেন, আপনি যদি আপনার যত্ন নেন তাহলে আপনি রোগী হবেন না। আর যত্ন নেওয়ার জন্য ধরেন অনেক নলেজ দরকার নেই, যে আমি ইনসুলিন বুঝি না, সেল বুঝি না, এগুলো বুঝি না, ঠিক আছে ভালো কথা। এটা তো বোঝেন যে ব্যায়াম ভালো না খারাপ, বোঝেন। তা আপনি করেন না, করলে কার লাভ? তা আপনি করেন রেগুলার? তা করা হয় না। দেখেন উনি করা হয় না, ওরে বাবা আমার করা হয়, ওনার হয় না, মানে হওয়া হবে কিভাবে হবে জানি না। হ্যাঁ, পায়ে ব্যথা হয়েছে কেন? হয়েছে কেন পায়ে ব্যথা? ব্যায়াম করতে করতে পায়ে ব্যথা হয়েছে তো তাহলে? হ্যাঁ, তো অসুস্থ কেন হয়েছেন? ব্যায়াম ছেড়ে দিয়েছেন বলে হয়েছেন। এখন ধরেন আগে হাঁটা বন্ধ করছেন, এখন হাঁটতে পারেন না, নাকি বুঝেন নাই কথা? তা আপনার পাকে ব্যবহার করেন না, পা ব্যথা হবে কিনা? কথা বুঝতে পারছেন? এখন উনি পাটার যত্ন নেয়নি, পায়ে কাজে করেনি, তো মরিচা পড়ছে, জং পড়ছে পায়ের মধ্যে। ধরেন আমি ধারালো দা ফেলে রাখছি, এর মধ্যে জং পড়ছে, মরিচা পড়ছে। এখন আমি কইলাম যে দা দিয়ে কাটে না। কেন কাটে না? কারণ তুই তো কাটস না, না কাটতে কাটতে, ফেলে রাখতে রাখতে, ব্যবহার না করতে করতে জং পড়ছে। তা আপনার ঠ্যাংটা, হাঁটুটা, এটারে ব্যবহার করতে করতে নষ্ট হয়ে গেছে নাকি না করতে করতে নষ্ট হয়েছে? না করতে করতে জং পড়ছে, মরিচা পড়ছে। ওনার কি হয়েছে? অস্টিও আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, নাকি বুঝেন নাই? আর্থ্রাইটিস হয়েছে, পরিস্থিতি, নাকি ভুল বললাম? ও তাহলে তো ঠিকই আছে। তা এখন আপনি রেগুলার ব্যবহার করতে করতে আর্থ্রাইটিস হয়েছে, এ কথা আমারে কইতেছেন না? ব্যবহার না করে আর্থ্রাইটিস হয়েছে, ব্যবহার না করে। তাহলে আপনি ব্যবহার করিয়া করিয়া তো আর নষ্ট হন নাই, না করে করে জং ফেলাইছেন। এখন কইতেছেন আমার জং পুড়ে গেছে, হাঁটতে পারি না। যত্নের ঠেলায় জং পুড়ে গেছে, এমন যত্ন। নিজের প্রতি তার ভালোবাসা এতই কঠিন যে জং ফেলা দিচ্ছে, নাকি বুঝেন নাই মনে হয়? বুঝতে পারছেন? তাহলে উনি জানেন যে ব্যায়াম ভালো, উনি করেন না। হ্যাঁ, এক সময় করছেন, তখন ভালো ছিলেন, যখন করছিলেন তখন ভালো ছিলেন। তা এখন ভালো থাকলে তো ভালো লাগে না, তাই না ভাই? ঠিক। ভালো থাকলে কি ভালো লাগে? কথা জানে, ভালো থাকলে ভালো লাগে না? ভালো থাকলে রুগী হবে। যেমন এই ছেলেটা এখন ভালো আছে, হ্যাঁ, ওর যদি ভালো না লাগে তো কি করবে? হ্যাঁ, রুগী হবে, আবার রাত জাগা শুরু করবে। তো এইভাবে চলা যায় নাকি? ফল ফ্রুট খাবো না, আমি নষ্ট খাবার খাবো, হ্যাঁ, তা আস্তে আস্তে সে কি হবে? রুগী হবে। এখন আপনারা জানেন না ব্যায়াম ভালো নাকি? বাবা আজকে জীবনের প্রথম শুনছেন ব্যায়াম ভালো না? আগে থেকে জানতেন? আপনারা না, আপনি পিছনে, আপনি আমার অনেক ছোট। আপনার বয়স কত মুরব্বী? 63। এই তো, তাহলে ঠিকই আছে। হ্যাঁ, আপনি কি জানতেন যে ব্যায়াম ভালো নাকি জানতেন না? করেন রেগুলার? আলহামদুলিল্লাহ। তাই তো, যেমন উনি জানে এবং করে, তাই তো সুস্থ আছেন নাকি? আলহামদুলিল্লাহ, ভালো। তাহলে সুস্থ আছে। ওই আপনার ঠ্যাং ঠিক আছে? ওই তো ঠ্যাং ঠিক আছে, দেখেন। ওই আপনার বয়স কত ভাই?
তখন আপনার কাছে 20 বছরের বেশি, তা তো ঠ্যাং ঠিক আছে। তা এখন আপনি ওর চেয়ে 20 বছরের ছোট জুনিয়র, তা আপনার ঠ্যাং নষ্ট হয়েছে কেন? কথা বুঝেন নাই? তাহলে ঠ্যাংয়ের যত্ন না নিলে কি হবে? ঠ্যাং শেষ। ঠ্যাংয়ের যত্ন না নিলে কি? ঠ্যাং শেষ। মাজার যত্ন না নিলে মাজা শেষ। শরীরের যত্ন না দিলে শরীর শেষ। তো শেষ হইলে তো কি? এটার নাম রোগ। আমি সহজ ভাষায় বলতেছি, দেখেন বোঝেন কিনা। বোঝেন নাই? হ্যাঁ, বুঝতেছেন? যাক আলহামদুলিল্লাহ। তাহলে এখন ব্যায়াম যে ভালো, এ কি বোঝানোর দরকার আছে না? আগে জানতেন? ও কেউ জানতো না, আজকে প্রথম শুনছি। তো এই কথা কন না কেন? আগে জানতেন? আচ্ছা, সবাই ব্যায়াম করে করে এখন রুগী হয়ে গেছেন, তাই না? ও, কিন্তু আপনি জানেন মানেন না, আবার নিজেরা অনেক ভালোবাসেন, বিরাট ব্যাপার তো। আপনি জানেন যে আমি ব্যায়াম না করলে শরীর নষ্ট হয়ে যাবে, মাজা ব্যবহার না করলে মাজা নষ্ট হয়ে যাবে, গিরে ব্যবহার না করলে গিরে নষ্ট হয়ে যাবে, আমি হার্ট রেট বাড়ালে না কমালে, রক্তনালীকে আমি ক্লিন না রাখলে আমার রক্তনালী ব্লক হয়ে যাবে, এটা তো আমরা জানি কিন্তু কি করি? মানি না। বুঝলেন না? এই জন্যে বললাম যে অনেকে হয়তো বলবে যে আরে আমি তো জানতাম না, আজকে প্রথম শুনলাম ব্যায়াম যে ভালো, যদি আগে জানতাম তাহলে তো এতদিন করে ফেলাইতাম। এখন মানুষ বোঝে কখন জানেন আপনারা? এটা ঠেকে। কিন্তু এখন দুনিয়াতে ঠেকে শিখলে কোনো অসুবিধা হবে না ভাই। আজকে আপনি ঠেকে শিখছেন, আপনার ঠ্যাং ভালো থাকলে আপনি এখানে আসতেন বলে আমার মনে হয় না। আজকে ঠ্যাং ব্যথার চোটে এখানে আসছেন এবং অনেক জায়গায় চিকিৎসা করাইছেন, যখন রেজাল্ট পাননি তারপর আমার কাছে আসছেন, ঠিক কিনা? ও, তাহলে এমনি ডাইরেক্ট চলে আসছেন? ও, ইতালি থেকে? কোন দেশ? ও, সৌদি আরব। তাহলে সৌদি আরবও এরকম সমস্যা আছে? আমি তো বলছি সবাই ওখানে পবিত্র, ওর তো একেবারে কোনো সমস্যাই নেই, পবিত্র খাবার, পবিত্র চলাফেরা, সব ফেরেশতারা। হ্যাঁ, সৌদি আরবে বলে এখন রোগ হয়ে গেছে। দেখ, আমি শুনছিলাম ভিন্ন কথা। আমি বলছি সৌদি আরব সব পবিত্র, ওখানে কোনো প্রসেস ফুড টুড নেই, সব আল্লাহর দেওয়া, একেবারে যা আছে বিসমিল্লাহ করে খাইলে কোনো রোগ হবে না। হ্যাঁ, তো এরকম বিসমিল্লাহ করে আপনি মদ খাইলেও কোনো ভালো, এরকম অবস্থা আর কি। তো প্রসেসড ফুড যেই খাবার আল্লাহ নিষেধ করছে, এটা বিসমিল্লাহ করে খান, আউযুবিল্লাহ করে খান। প্রসেসড ফুড তো খারাপ। আল্লাহ বলেছেন এমন খাবার খেতে যেটা হালাল এবং তৈয়বা, কুল্লান এবং হালাল। এখন আপনি যে খাবার খেয়ে রুগী হবেন সেটা কি হালাল খাবার হবে? হালাল হবে, তবে তৈয়বা হবে না। বুঝলেন? আমার রুগী বানায় ফেলতেছে, আমি রুগী হয়ে যাচ্ছি খাবার খেতে খেতে, সেটা কি আমার জন্য কল্যাণ? আপনার সৃষ্টিকর্তা কোনো দিন আপনার অকল্যাণ চান না। ঠিক আছে, এই তুই কি বলবি বলে যা। আসসালামু আলাইকুম, আমি আরফান ইউসা থেকে আসছি। আগে অনেক কিছু বলছি, আজকে নতুন একটা কথা বলবো। ফেসবুকে বলেন বা মিডিয়াতে বলেন বা বাইরে অনেক সময় শুনি যে মানে এই মানুষের ব্যাপারে বলে যে উনি জাস্ট এমবিবিএস ডাক্তার বা ছোটোখাটো ডাক্তার, বা ওনার যে অ্যাডিশনাল ডিগ্রিগুলো আছে সেগুলা ভুয়া বা অনেক কিছু বলেন। তো এটার জবাব আমি একটা জিনিস বলে যে আর কি, আমি কিন্তু উনি না, মানে আমি জাস্ট ওনার একজন নগণ্য ছোট্ট একটা ছাত্র। আপনারা যারা এখানে আসছেন বা লাইভে যারা দেখতেছেন, তারা কিন্তু রোগী হয়েছেন অনেক বড় বড় ডাক্তার বা অনেক বড় ডিগ্রি ডাক্তার, তাদেরকে দেখা মানে এত বড় ডিগ্রি যাদের ডিগ্রি ব্রিফকেসে রেখে তুলতে হয়তো ওজনে মানে কষ্ট হবে আর কি। আমি ওনাকে কোনদিন দেখাই নাই, জাস্ট ফলো করছি 6টা বছর। উনি যা যা বলছে ওনার ভিডিওগুলো দেখছি, শিখছি ননস্টপ। আমি এখানে আমি বলে যাই, আমি, আমার ওয়াইফ, আমার বাচ্চা 4 বছর বয়স, আমার মৃত্যুর আগ পর্যন্ত ইমার্জেন্সি ছাড়া, রিপিট ইমার্জেন্সি ছাড়া আমার জীবনের কোনদিন কোনো ডাক্তার, কোনো হসপিটাল, কোনো মেডিসিন দরকার নাই। আমার সেই কনফিডেন্স আছে, দরকার নাই। আমার বয়স 70 হোক বা 80 হোক, হ্যাঁ বার্ধকালীন ইমার্জেন্সি সেটা বললাম, সেটা ডিফারেন্ট ইস্যু। আচ্ছা, আপনাদের মনে হতে পারে যে এত বড় কথা আমি কেমনে বললাম। এটা দুইটা ব্যাপার আছে। একটা ব্যাপার হলো আমার কাছে এখন আমি জানি রোগ কেন হয় এবং এটা প্রতিকার কি ন্যাচারাল ওয়েতে, এটা আমি শিখছি। দ্বিতীয়ত আমার কাছে নলেজ আছে ইনসুলিন রেজিস্ট্যান্স কি জিনিস, আমার কাছে নলেজ আছে ফাস্টিং কি জিনিস, আমার কাছে নলেজ আছে ইমিউন সিস্টেম কি জিনিস। ইমিউন সিস্টেম কি আপনারা যদি বুঝতেন, এই ডাক্তারি থাকতো না আসলে, সত্যি কথা। একদম আল্লাহ তাআলা আমাদেরকে এই ডাক্তারদের পিছিয়ে ঘোরাঘুরি করার জন্য দুনিয়াতে পাঠায় নাই, বীরের জাতি হিসেবে দিন কায়েমের জন্য পাঠাইছে, কিন্তু আমাদের এখানে ডাইভার্ট করেছে। এটা অনেক ভিন্ন কথা যাচ্ছি আর কি। আর আরেকটা হলো মানে আচ্ছা, অন্যদের ডাক্তার বাদ দেন, ওনাকেই আপনারা দেখেন, ওনার 51 বছর বয়স, উনি এই বয়সে একটা ওষুধ খায় না। আপনারা তো কম বয়সে বলেন বা ডাক্তার, অন্য ডাক্তার 2.5 ঘন্টা ব্যাডমিন্টন খেলে আসছি, তো 2.5 ঘন্টা ব্যাডমিন্টন খেলে আসছে এখানে।
তো আলহামদুলিল্লাহ। এই জিনিসটা চিন্তা করলে তো আপনাদের চিন্তা আসে যে না আসলে মানে আমাদের কাদের ফলো করা উচিত। আর একটা জিনিস কি মানে আমার রিয়েলাইজেশন যে সুস্থতা মানে সুস্থতার জন্য বড় ডাক্তার হওয়া লাগে না, সুস্থতার জন্য সুস্থ জ্ঞানটা লাগে, এইটা আমি শিখছি আর কি। আচ্ছা, এটা হলো একটা। আর একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হয়তো আপনারা সবাই বুঝবেন না। ইউএসএতে আমি মানে বাংলাদেশে আপনারা আচ্ছা আর নিউট্রিশনের জ্ঞানটা আছে ওটা বলতে ওই পয়েন্টে বলে দিতাম। আচ্ছা, নিউট্রিশন মানে আমি কিন্তু ওষুধ না খাইলেও সাপ্লিমেন্ট খাই। সাপ্লিমেন্ট মানে হলো মানে এই যে নিউট্রিশনগুলো লাগে অনেক সময় খাবার থেকে পাই না, ওইটা যে ডেফিসিয়েন্সিগুলো হয় এটা জাস্ট পূরণের জন্য কিছু সাপ্লিমেন্ট লাগে। বাংলাদেশে আপনারা যে সাপ্লিমেন্ট খান বা বাংলাদেশে যে ভিটামিন মিনারেলসগুলো পাওয়া যায় ম্যাক্সিমাম কিন্তু বায়ো অ্যাভেলেবল না, ম্যাক্সিমাম কিন্তু ভুয়া, এটা ভুয়া। তো বাংলাদেশের যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে লাইফে যারা যদি কেউ দেখে থাকেন, আমার প্রশ্ন যে আপনারা কেন এটা তৈরি করেন না, কেন তৈরি করেন না? কেন এখানে ঝামেলা আছে মানে আমি ভুলে যাই আর কি না, ওরা পারবেও না, মানে এখানে লজ কিছু আছে, যেমন ধরো শুধু তাই না, লিগালি একটা সাপ্লিমেন্ট আনতেও দেয় না বাংলাদেশে। আপনারা যারা ম্যাগনেসিয়াম খান, ম্যাগনেসিয়াম অক্সাইড পুরোটা ভুয়া একটা মানে ম্যাগনেসিয়াম, এটা বায়োলেভেল অ্যাভেলেবল না, এটা অ্যাবজর্ব রেট কম, এটা চিপ কোয়ালিটি, এটা বেটার কোয়ালিটি ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট, ম্যাগনেসিয়াম সাইট্রেট, এগুলো কেন বাংলাদেশে নাই? এগুলো যদি আপনার ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট নিজে গিয়ে ওই যে ড্রাগ অথরিটি, আমি নিজে গিয়ে ওই যে যারা অন্যান্য কোম্পানি আছে, এমন একটা কোম্পানি আছে আমি নাম বলতে পারছি না এখানে সবার সামনে, ওর মালিকের সাথে আমার কথা হয়েছে, অনেক বড় একটা কোম্পানি। তো উনি বলতেছে যে এই ওষুধগুলো আমাদের আছে, মানে সাপ্লিমেন্টগুলো আছে, আমরা বিদেশে রপ্তানি করি কিন্তু দেশের মার্কেটে দিতে পারবো না। মানে আমি একটা জিনিস সহজ করে বলি আপনাদেরকে, দেখেন যদি সঠিক সাপ্লিমেন্ট আপনারা খেতে পারেন, খাবার যদি সঠিক হয়, আর যদি লাইফস্টাইল ঠিক থাকে, আপনার কোনো ড্রাগসে যেতে হবে না। এখন এই ড্রাগসে যেতে হবে না, এইখানে ঝামেলাটা। আমি আজকে সব শিখাই দিব, ও যে কটা কথা বলেছে নিউট্রিশন সম্পর্কে, আমি চেষ্টা করব আজকে যারা এসেছেন কিছুটা আপনাদের ধারণা দিতে। তারপর ও যে বলল ডাক্তারি, মানে ডাক্তারিটা আপনি হবেন আপনার ডাক্তার, আপনার কোনো ডিগ্রি লাগবে না, কারণ যে সুস্থ থাকতে জানে, যেমন ওই ছেলেটা হচ্ছে বড় ডাক্তার, ও নিজেই সুস্থ আছে, ও হলো ওর জন্য সবচেয়ে সেরা ডাক্তার। ও বুঝছে আমি কি খেতে হবে, আমি কিভাবে ঘুমাবো, আমি কিভাবে চলবো, ব্যাস। ওর ডাক্তার লাগবে কেন? ডাক্তার লাগবে হলো যে ওনার মতো নিজের অযত্ন অবহেলা করে, বুঝে করুক না বুঝে করুক, জ্ঞানে করুক অজ্ঞানে করুক। আমার কথা বুঝতে পারছেন? বিষয় তা না। এটা গেল একটা। আর একটা হলো ডিগ্রির বিষয়টা হচ্ছে আমরা যে পরামর্শগুলো দিই এটা ডিগ্রি ভিত্তিক পরামর্শ না, এটা হলো লাইফস্টাইল ভিত্তিক পরামর্শ। যেমন আপনি ব্যায়াম করবেন, তো এটা তো আমি কেন, যে কোনো লোকই বলতে পারে। আপনি রোজা রাখবেন, তো রোজা তো আমরা মুসলমান হিসেবে এমনিতে রাখি। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তো এটা তো আমাদের ধর্মীয় কারণে আমরা পড়ব। আমাদের নিয়মানুবর্তিতা, তো নিয়মানুবর্তিতা তো ডাক্তারির কোনো বিষয় না, নিয়মানুবর্তিতা সবার নিয়ম মানতে হবে। 1 ভাগ খাবার অভ্যাস, এটা আল্লাহর দেওয়া, আল্লাহর পছন্দের অভ্যাস। 1 ভাগ খাবো, ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা পর্যন্ত অপেক্ষা করবো, মানে 1 খাবারের উপর আরেক খাবার দিব না, ওভারলোড করবো না। তো এইটা আল্লাহ অতিরিক্ত পছন্দ করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আমরা যেন পরিমিতি বোধ বজায় রাখি, আমরা যেন ব্যালেন্সে থাকি, ছাড়াছাড়ি বা বাড়াবাড়ি দুটো থেকে আল্লাহ আমাদেরকে বিরত থাকতে বলেছেন। কারণ বেশি কম খেলে শুকাইয়া কঙ্কাল হয়ে গেলে সমস্যা, আবার বেশি খেলে মোটা টোটা হইয়া বেশি, এটা আর একটা প্রবলেম, দুটোই প্রবলেম। বলেছে মাঝামাঝি, আমরা যেন মাঝামাঝি থাকি, বাড়াবাড়ি যেন না করি, ছাড়াছাড়ি যেন না করি। তো এটাও, এবং ঘুম কখন ঘুমাতে আল্লাহ বলেছেন আর্লি ঘুমাতে যেতে হবে। তা আপনাকে যদি বলে আর্লি ঘুমাতে যান, এর জন্য ডাক্তারি করার দরকার নেই। এখন ও অনেক রুগীকে এইসব পরামর্শটা দিয়েছে, এখন ওই রুগীগুলো যারা মেনেছে ভালো হয়ে গেছে। তা এখন সে তো আর ডাক্তারই না, সে তো ডাক্তার না, কোনো ডাক্তারই না। আমার কথা বুঝতে পারছেন? তারপর আমাদের জালাল ভাই, সে কি ডাক্তার? তো তার সঙ্গে অনেক লোক তার পরামর্শ মেনে, মানে ও আমাদের জিনিসটাই মানুষকে বুঝাইয়া বলে, ও শিখছে, শিখে বুঝাইয়া বলে। এছাড়া ওর আরেকটা গুণ হলো ওর ওয়াইফ ওর নিউট্রিশনের মানে ডিগ্রি আছে মনে হয় নাকি ওনার, তোর ওয়াইফের? না না, আমি ফার্মেসি নিয়ে পড়ছি। হ্যাঁ, ও ফার্মেসি নিয়ে পড়ছে, কিন্তু ওর ওয়াইফও ভালো নিউট্রিশনের জ্ঞান আছে, শোনেন ডিগ্রি না জ্ঞান আছে। হ্যাঁ, আচ্ছা। তো এখন এই যে নিউট্রিশন আপনিও শিখতে পারেন, যেমন আমি আজকে শিখাই দিব যে আমাদের ম্যাক্রোজ হলো প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, হয়ে গেল শেষ। এরপর আমাদের লাগবে হচ্ছে ভিটামিন, মিনারেলস, এগুলো লাগবে, ঠিক আছে। ফ্যাট সলিউবল ভিটামিন হলো A, D, E, K। এখন এগুলো শেখার জন্য আপনি নিজেই পারবেন, এটা এমন কোনো কঠিন কিছু না, বুঝতে পারছেন? ওই যে ম্যাগনেসিয়ামের কথা বলে, এটার ফাংশন কি, এটা শরীরকে কিভাবে মাসেলকে শিথিল রাখে, রিল্যাক্স করে। এই যে আমি একজন ইপসম সল্টে বাত নিয়ে আসলাম, এখন আমি ইপসম সল্টে এখন ইপসম সল্ট দিয়ে বাত নিয়ে আসছি, এসেনশিয়াল অয়েল অ্যান্ড ইপসম সল্ট। ওখানে গরম পানির ভিতরে দিয়ে ওখানে 20 মিনিট থাকলে শরীর শিথিল হয়ে যাবে। এই যে খেলাধুলা করছে, এখন শরীরটা কিন্তু তাজা লাগতেছে, কিন্তু দুর্বল লাগতেছে না,
খাবার ভিতরে একটু কফি খাইছি, একটু গ্রিন টি খাইছি, তাতেই অনেক খারাপ লাগতেছে না। কিন্তু আপনারা দেখেন কিছুই না করে আপনারা অনেক কিছু খেয়ে ফেলেছেন। তো এখন পুষ্টি বোঝার জন্যে আমাদের একটু সচেতন হলেই হয়ে যাবে। পুষ্টি এমন কঠিন কিছু না, এটা এমন জটিল কিছু না। একটা হরিণ তার পুষ্টি বুঝে। দেখেন হরিণ ঠিক তার পুষ্টির জন্য যা যা দরকার সেই ধরনের খাবার পছন্দ করে। একটা পাখি কি খাবে সেই পাখিটা জানে, একটা বাঘ সে কি খাবে বাঘও জানে, একটা মুরগি জানে সে কি খাবে, একটা মানুষ খালি জানে না সে কি খাবে, কারণ সে যেহেতু আশরাফুল মাকলুকাত, সৃষ্টির সেরা, এই জন্য সে খাওয়ার জন্য তাকে ডিগ্রি হইতে হবে। আর মুরগির কোনো ডিগ্রি ছাড়া খায়, মানে যারা ধরেন যেই মুরগিটা খুঁটে খুঁটে খায়, একটা হরিণের কোনো ডিগ্রি ছাড়াই সে তার পুষ্টি সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে এবং কি কি খাবার তার জন্য সেগুলোর বাইরে সে খায় না, এবং কতটুক খেলে তার পেট ভরবে অতটুক খায়। এবং এই হরিণটা না এরকম মোটা হয়ে যায়, বুঝতে পারছেন, আর সিংহটা না এরকম মনে করেন যে অবেস হয়ে যায়। সিংহটা তার সিংহের যে ক্ষিপ্রতা, এবং তার যখন ক্ষুধা থাকে না, আপনি আপনার ওর সামনে দিয়ে গেলেও আপনাকে কিছুই বলবে না, ও ঘুমাবে, ও আপনি ওর ক্ষুধা না লাগলে সে খাবে না। একমাত্র মানুষ হচ্ছে খাবার দেখলেই খালি খাইতে মন চায়। এখন ধরেন সিংহ যদি এমন হইতো তাহলে সিংহ কি করতে জানেন, সামনে দিয়ে কত পশু পাখি যাইতে আছে, সিংহ সব খাইয়া খুইয়া তারপর এত বড় ভুড়ি টুড়ি হইয়া তারপর হার্ট অ্যাটাক করে মরে যাইতো, ডায়াবেটিস হইয়া, বুঝেন নাই? আপনি দেখছেন কোন সিংহ, বাঘ, হরিণ যারা বনে থাকে, তো তারা কোন ডিগ্রিধারীর ব্যক্তির কাছ থেকে ডায়েট চার্ট করে খায়? আচ্ছা, আপনার যে দাদা, বাবা আপনার দাদা, এই যে আপনার দাদা, তো উনি কোন ডিগ্রিধারী ডাক্তারের কাছ থেকে ডায়েট চার্ট নিয়ে খাইছিলেন? ওনার কি ডায়াবেটিস ছিল, ব্লাড প্রেশার? তো তাহলে দেখেন আপনার বয়স কত বাবা? বসে বলেন বাবা প্লিজ, বারবার দাঁড়ালে না না প্লিজ বাবা বসে বলেন। হ্যাঁ 70, বসেন। হ্যাঁ, তো আপনি প্লিজ দাঁড়াবেন না, এটা খারাপ লাগে, মুরব্বী মানুষ আপনি, আমরা দাঁড়ায় থাকবো। আচ্ছা মুরব্বী মানুষ, এই কসকস করে গেটা, ডোন্ট ক্রিয়েট এনি সাউন্ড প্লিজ। হ্যাঁ, তুমি ওই যে ওইসব খুলতেছো না, খোলার জায়গা এটা না, বাইরে থেকে খুলে আসবে। আচ্ছা, এখন ওনার বয়স 70, এখন ওনার প্রেশার আছে, কিন্তু ওনার দাদার প্রেশার ছিল না, কিন্তু বুঝতে পারছেন, দাদার প্রেশার ছিল না। তো এখন আমরা যারা মনে করেন এখন ডাক্তার ছাড়া খাইতে পারি না, ডাক্তার ছাড়া চলতে পারি না, পুষ্টিবিদ ছাড়া চলতে পারি না, তো এখন এই জাতিটা, এই মানুষ জাতি, হ্যাঁ, তো যখন ওই যে ডাক্তার জাতি আসিল না, ধরেন ডাক্তার জাতি আইসে পৃথিবীতে কতদিন? 100 বছর। 100 বছর তো বাংলাদেশে তো তোর 100 না রে ভাই, তুই বাংলাদেশের কথা কর। আমরা যখন ছোট ছিলাম তখন কয়টা লোক ডাক্তার দেখাইতো গ্রামে? কোনো এমবিবিএস আমার গ্রামে ছিল না। একটা ছিল হাতুড়ে ডাক্তার, কইতাম মতি ডাক্তার, একবার আমার কানের মধ্যে সিরিঞ্জ দিয়ে সে পানি দিয়ে আমার তো কানের 12টা বাজায় দিতেছিল, সত্যি। হ্যাঁ, কানে ব্যথা হয়েছে, সিরিঞ্জ দিয়ে কানের মধ্যে পানি দিয়েছে, আমার তো এখন কেউ ধরে রাখতে পারে না, 8-10 জন মিলা, আমি তো চিল্লাইতেছি। পরে যাক আমার 5 পা ধরে কইলে আমার খুলনা নিয়ে ডাক্তার দেখান, পরে খুলনার ডাক্তার একটা 2টো ড্রপ দিছে, কানের একটা ময়লা বের হয়ে গেছে, শেষ। হ্যাঁ, ওই ইয়ে দিয়া সিরিঞ্জ দিয়া, মানে হ্যাঁ আপনারা মনে হয় খাইছেন এই কাম না? হ্যাঁ হ্যাঁ, এরকম করে বুঝলেন, সিরিঞ্জ দিয়ে কানের মধ্যে, কি এক কাহিনী। যাই হোক, তা বেটা মরিয়া গেছে অনেক আগে, আল্লাহ মাফ করুক তারাই আমার সবাই। তা এখন পুরো গ্রামে কোনো রকম ফার্মেসি, ডাক্তার এরকম ছিল না, কোচিং। এখন বলেন মোড়ে মোড়ে ফাস্টফুডের দোকান, মোড়ে মোড়ে ফার্মেসি, মোড়ে মোড়ে ডাক্তার। কেন বলেন তো? কারণ হচ্ছে আমরা খাবার চিনতে পারছি না। কেন পারছি না? কারণ আমরা যে খাবার খেয়ে এসেছি মানব জাতি, সেই খাবার এখন পাওয়া যায় না। এখন পাওয়া যায় যেই খাবার খেলে আমরা রোগী হব, যেই খাবার খেলে ডাক্তার লাগবে, এবং যেই খাবার খেলে আমার পুষ্টিবিদ লাগবে, যেই খাবার খেলে আমার ওষুধ লাগবে, যেই খাবার খেলে আমার অপারেশন লাগবে, যে খাবার খেলে আমরা সবাই পুরো একটা জাতি রোগী হয়ে যাব, পুরো একটা পৃথিবীবাসী রোগী হয়ে যাব, ঠিক সেভাবে পরিকল্পনা করে সেই খাবার আপনারা সবাই খাচ্ছেন। এখন সবাই খাচ্ছেন বলে সেই খাবার কিন্তু সলিড হয়ে যায় নাই, খাবার কিন্তু তৈয়বা হয়ে যায় নাই, খাবার কিন্তু ওই নিষ্পাপ বা পবিত্র হয়ে যায় নাই, কারণ বিকৃত খাবার বিকৃতই।
আল্লাহ, আপনারা কোরআন যদি পড়েন বোঝার চেষ্টা করবেন যে প্রতিটা আয়াতের ভিতরে দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে অসীম ভালোবাসেন, আপনাকে অনেক ভালো। আমি একটা ভিডিও বানাইছি, আমি দিব এই ভিডিওটা। সেটা হলো কি, কেউ হতাশ হবেন না। আজকে এখানে দেখতেছি অনেক হতাশ লোক আসছে। একজন তো ঘুমাই গেছে, থাক ঘুমাইতে দেন, ও রাত্রে ঘুমাইতে পারে না। আগে আপনার সাথী, মাশাআল্লাহ, থাক, কিছু কইেন না, হ্যাঁ, ঘুমা। আচ্ছা, তো এখন হতাশ হয়েন না। কেন? দেখেন, আপনি ভাবতেছেন আল্লাহ মনে হয় আপনারা দেখতে পারে না, মানে আল্লাহ কেন আপনার এই কষ্ট দিচ্ছে, আল্লাহ কেন আপনাকে এটা দিচ্ছে। আসলে কি, আপনি জানেন না যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন 100। আপনি আপনার সন্তানকে যেটা ভালোবাসেন, উনি ওনার নাতিকে যেই ভালোবাসে, ওটা হলো 1 ভাগ, আর ওনাকে আল্লাহ ভালোবাসে 100 ভাগ। আল্লাহ তাআলা তার ভালোবাসার মাত্র 1 ভাগ পৃথিবীতে দিয়েছে। সেই 1 ভাগের কারণে এই লাইলি মজনু হইয়া যায়, সেই 1 ভাগের কারণে শিরিক ফরাদ হয়, সে 1 ভাগের কারণেই ওই আত্মহত্যা করে একটা মেয়েকে না পেয়ে বা একটা ছেলেকে না পেয়ে 1 ভাগ জীবন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, নিজের বাচ্চাকে বাঁচাতে যে নিজে মরে যাচ্ছে, বুঝতে পারছেন? স্বামীর সাথে নিজের চিতায় উঠে যাচ্ছে। হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে উঠছে অনেক মহিলা, যে স্বামী গেছে স্বামীর সাথে নিজেও চিতায় চলে গেছে ইচ্ছাকৃতভাবে, যে ও বাইচে না থাকলে আমি বাইচে থেকে কোনো লাভ নাই। বুঝতে পারছেন? আমি বলছি যেটা তো ওটা একসময় সতীদাহ প্রথা ছিল, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এরকম, বুঝতে পারছেন, মানে জীবন্ত মানুষ চিতায় উঠে গেছে। দেখ, তো এখন দেখেন তাহলে আল্লাহর আপনার প্রতি ভালোবাসা বোঝেন। এখন আল্লাহ যেই খাবার আপনার জন্য দিয়েছে সেটার উপরে আপনারা খুশি না, আপনারা এখন খাবারকে বিকৃত করে খাচ্ছেন, এই জন্য আপনারা সুস্থ না। আর যদি প্রকৃত খাবার খান, কোনো পুষ্টির জ্ঞান লাগবে না, কারণ আপনার বডিতে কোন খাবার আল্লাহ দিয়েছেন, ওই খাবার যদি কেউ খায় সে বেশি খেতে পারবে না। কেন পারবে না? কারণ একটা হরিণ কেন বেশি খেতে পারে না, একটা পাখি কেন বেশি খেতে পারে না? কারণ প্রতিটা প্রাণীর, মানুষ সহ সবার একটা স্যাটিসফ্যাক্টরি সেন্টার আছে, কতটুকু খেলে সে স্যাটিসফাইড হবে। রিয়েল ফুড খেলে সে স্যাটিসফাইড হবে অল্প খেলে, আর যেই খাবার আপনারা খাচ্ছেন এতে আপনারা কেউ স্যাটিসফাইড হবেন না, কারণ ওই খাবারে আপনার যথেষ্ট পুষ্টি নেই। বডি বলবে তুমি কি খেয়েছো, আমি তো পুষ্টি পাইনি, তো তোমার আরো খেতে হবে, তুমি যা খেয়েছো ওখানে আমি যা চাচ্ছি আমার বডিতে যেটা দরকার ওটা নেই। আপনার হয়তো ফাইবার দরকার, ওখানে ফাইবার নেই। আপনার হয়তো একটা ভিটামিন দরকার, সেখানে ভিটামিন নেই। আপনার একটা মিনারেল দরকার, সেই মিনারেলটা ওখানে নাই। তো এখন বডি তো আর আপনাকে নাম বলতে পারে না, তোমার ক্যালসিয়াম খাইতে হবে। বডি তো আর আপনার বলবে না তোমার ম্যাগনেসিয়াম খাইতে হবে, তোমার পটাশিয়াম খাইতে হবে, তোমার সোডিয়াম খাইতে হবে, ক্লোরাইড খাইতে হবে। বডি বলবে কি তুই খা কিছু একটা, মানে ক্ষুধা লাগছে খা, মানে খাবার খাইতে বলবে। এখন আপনি তো খাবার খাবেন না, আপনি তো খাবেন অখাদ্য কুখাদ্য, বিকৃত খাবার, প্রকৃত না। তাহলে প্রকৃত আর বিকৃত বোঝার জন্য একদম সহজ হলো, কোটি 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 বছর ধরে আমরা পৃথিবীতে যেই খাবার ছিল সেটাই ছিল প্রকৃত খাবার। এই ইন্ডাস্ট্রিয়াল যুগ হলো 200 বছর, আর বাংলাদেশে তো বেশি দিন না, এই পুরো পৃথিবীর কথা বলছি। ইন্ডাস্ট্রিয়াল যুগ হলো 200 বছর, এই ফুড ইন্ডাস্ট্রি এই 200 বছর। এই যত রোগ এখন যা দেখতেছেন এই লাস্ট 200 ইয়ার্সে, আর এখন হলো এটা পিকে আছে। আর আমাদের দেশ হলে ধরেন 50 ইয়ার্স আগে এরকম ছিল না, ঠিক আছে, এরকম ছিল না। তাহলে আমাদের এই 50 ইয়ার্স মনে করেন, আমাদের ইন্ডাস্ট্রিয়াল যুগ বললে 50 ইয়ার্স ধরতে হবে, 50 to 60 ইয়ার্স, হ্যাঁ, এর বেশি না, ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এখন যদি আমাদের খাবার না থাকে তাহলে আমরা খাই কি? অখাদ্য কুখাদ্য। তো এখন এইটা বলেন, এখন আপনার গঠন হয় কি দিয়ে? এই অখাদ্য কুখাদ্য দিয়ে। এই জন্য আমরা সবাই বিকৃতভাবে গঠিত হচ্ছি, আমাদের মানসিকতা বিকৃত হচ্ছে, আমাদের ক্যারেক্টার বিকৃত হচ্ছে, আমার ডিসিপ্লিন বিকৃত হচ্ছে, আমার স্বাস্থ্যের বিকৃতি ঘটছে, ওনার হাঁটুতে বিকৃতি ঘটেছে। বিকৃত মানে হলো, প্রকৃত হলো সুস্থতা, বিকৃত হলো রোগ। বুঝেন না কথা? যেমন একটা লোকের ঠ্যাং বেঁকা, মাজা বাঁকা, তার মানে এখানে বিকৃতি ঘটেছে। আর আমি এভাবে ঠিক আছে, মানে এটা আমার প্রকৃত অবস্থা। একটা লোকের এটা হলো একটা ভুঁড়ি আছে, ছোট্ট কোনো অসুবিধা নেই, এত বড় একটা আছে, এটা হলো তার বিকৃতি। বুঝতে পারছেন? তার একটা বিকৃতি ঘটেছে, বুঝতে পারছেন? আপনার প্রেশার নর্মাল থেকে অনেক বেশি, তার মানে আপনার প্রেশারটা বাড়তি, এখানে বাড়াবাড়ি ঘটছে, বুঝতে পারছেন? আপনার অতিরিক্ত খাবার আপনি হজম না করাতে আপনি মোটা হচ্ছেন, তাহলে এখানে বাড়াবাড়ি হচ্ছে। প্রকৃত আপনার যে সেলগুলো সেটা যতটা আছে তার চেয়ে বেশি আছে ফ্যাট সেল, যে সেলটা আপনার
অতিরিক্ত হলে ক্ষতি, ফ্যাট সেলের দরকার আছে, কিন্তু বেশি বাড়লে ক্ষতি। এটা ক্লিয়ার। এর চেয়ে সহজভাবে কিন্তু বলা সম্ভব না, এর চেয়ে সহজভাবে বলা যাবে না। আর এর চেয়ে সহজ আর কি? ঠিক আছে, আর কিছু বলবি? আরো দুইটা কথা। হ্যাঁ, তাড়াতাড়ি বল। হ্যাঁ, একটা চিন্তার খোরাক দিয়ে যায় আর কি। এই যে মনে করেন এই বিগত কয়েক মাস আগে একটা বিশেষ দেশ নিয়ে আপনারা খুব মানে কান্নাকাটি, বা আমরা সবাই কান্নাকাটি করছি, আল্লাহ হেফাজত করো। এই যে যা ঘটতেছে, এটার যে ফান্ডিংটা কোথা থেকে আসে আপনারা কোনো চিন্তা করেন? প্রসেস ফুড থেকে আসে। কোনো চিন্তা করেন? এই যে এই আমাদের কিন্তু এই তিনটা কোম্পানি মিলে কিন্তু ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি, এই টাকাটা দিয়ে কিন্তু হচ্ছে ফুড ইন্ডাস্ট্রি, ড্রাগ ইন্ডাস্ট্রি, আর হলো আর্মস ইন্ডাস্ট্রি। এই মানে আমরা আবেগী জাতি, মানে কোন জায়গা আসলে মূলত কাজ করলে ওদের এটা হবে এটা আমরা বুঝি না, আমরা শুধু মানে আবেগে মানে লাফাচ্ছি। থাক, এটা নিয়ে বেশি কথা বলার দরকার না। আর স্যার আসলে মানে অনেক সময় মানে ওই যে গত সপ্তাহে আন্টির ব্যাপারে কথা বলতে গিয়ে একটু রাগ হয়েছে। আসলে আমরা কিন্তু মানে ওনার ব্যাপারটা আমি স্টাডি করতে বুঝতে পারলাম যে আসলে মানে রাগ হওয়াটা খুবই স্বাভাবিক। আপনারা ওই মানে মনে কিছু নেবেন না। মানে এত কিছু ভাবে আমাদের ধোকা দেওয়া হচ্ছে, মিথ্যা বলা হচ্ছে, এটা আসলে অনেক সময় মানে নিজের সহ্য করা খুব কঠিন আর কি। আমার নিজে একটা প্রশ্ন লাগে স্যার, মানে এটা আপনি উত্তর দিন, যে আমার কাছে ভালো লাগে যে নিউট্রিশন ডেফিসিয়েন্সি ট্রিটমেন্ট মেডিসিন দেওয়া হয় কিভাবে, আমার জিনিসটা খুব কষ্ট লাগে আর কি। আচ্ছা, তাহলে আমি আরো কিছু বলি, বস। আচ্ছা, ঠিক আছে। নিউট্রিশন ডেফিসিয়েন্সি ট্রিটমেন্ট কিভাবে মেডিসিন দিয়ে হয়, তাহলে দেখেন, যেই ব্যায়াম না করার কারণে যে ক্ষতি, সেটার চিকিৎসা মেডিসিন দিয়ে কি করে হবে? বেশি খেয়ে, ও তো বললো ডেফিসিয়েন্সি, আমি বললাম যে ওভার নিউট্রিশন, মানে বেশি খেয়ে চর্বি জমানোর চিকিৎসা কিভাবে মেডিসিন দিয়ে হয়? আপনার টেনশন, রাত জেগে যে ক্ষতি, সেটা কিভাবে মেডিসিন দিয়ে মেকআপ করা সম্ভব? বোঝার চেষ্টা করেন। নিজের প্রতি অযত্ন, অবহেলা, ভাই মাইন্ড করেন না আমার কথা, হ্যাঁ, এটার দ্বারা উনি ওনার যে ক্ষতি করছে, সেটা মেডিসিন দিয়ে কিভাবে এটা সম্ভব? এটা কি সম্ভব? সম্ভব না বলে তো আমরা ভালো হচ্ছে না। তাহলে এখন দেখেন, মূল ষড়যন্ত্রটা হচ্ছে এরকম। খুব ভালো করে আমার কথাটা শোনার চেষ্টা করেন। এই কথাগুলো কেউ বলবে না, সত্য কথা বলে দেয় যে কয়দিন আল্লাহ বলতে দেয়, আর আল্লাহ উঠায় নিলে উঠায় নিবে। এটা হলো আপনাদের এখন যেভাবে আপনি চলতেছেন, মানে যেই খাবার আপনারা সবাই মিলে যা যা খাচ্ছেন, এই খাবারগুলোকে বিকৃত করা হয়েছে যেন আপনারা কেউ সুস্থ না থাকেন, মানসিকভাবে, শারীরিকভাবে, আত্মিকভাবে, এবং আর্থিক ক্ষতিগ্রস্ত হন। কিরকম? এই যে টাকা দিয়ে এই খাবার কেনারই উচিত না, তা আপনি যে কিনে খাচ্ছেন, এখন যদি আপনাকে বলি ভাই আপনি ইন্দুর মারার বিষ কিনে এনে খান, তো বলুন এটা কি সম্ভব নাকি? আমি ইন্দুর মারার বিষ কেন? আমি বলি ঠিক আছে, আপনি একটু আর্সেনিক কিনে এনে খান। বলে কেন আমি আর্সেনিক কিনে এনে খাবো? এটা তো আমার জন্য ক্ষতি। তা সে সয়াবিন তেল কিনে এনে খায়, বাচ্চারা আইসক্রিম কিনে দেয়, চকলেট দেয়, সুইংগাম দেয়, ফ্রেঞ্চ ফ্রাই দেয়, পিজা দেয়, বার্গার দেয়, স্যান্ডউইচ দেয়, কোল্ড ড্রিঙ্কস দেয়। তো তুমি এত কিছু, ওই খাবারটা আর এই খাবারটা তেমন তো পার্থক্য না। ওটা ধীরে ধীরে তোমাকে রোগী বানাবে। এই তোমার এই আর্সেনিক বলো বা অন্য যেগুলো বলো স্লো পয়জন, সেগুলো তোমাকে ধীরে ধীরে রোগী বানাবে।